সববার। যে বাতাসে আমরা বাঁচি, যে বাতাসে আমরা বুক ভরে শ্বাস নিই, সেই বাতাসকে শুদ্ধ রাখার দায়িত্ব আমাদের। আজ আমি আপনাদের সামনে এসেছি সহযোগিতার আশায়। মাত্র 5 টাকার বিনিময়ে আমি আপনাদের হাতে তুলে দেব একটি করে গাছের চারা। গাছ ও মানুষকে এক করে নিয়ে আমাদের নিজেদের আত্মীয় বানিয়ে নিতে হবে। ঈশা হালদার যে ভাষণ ভালোই দেবে সেটা বোঝাই যায়, কিন্তু এবার ওর প্ল্যানটা কি? মাত্র 5 টাকার বিনিময়ে আপনাদের হাতে যে গাছ তুলে দেব, সেই গাছের নাম হবে আপনাদেরই নামে। শুধু আপনি বা আমি নয়, ভবিষ্যৎ প্রজন্মও জানবে ওই গাছের মালিককে, কুর্নিশ করবে আপনাদের। আপনাদের বোধহয় একটু বুঝতে অসুবিধে হচ্ছে, তাই তো? বেশ, আমি আপনাদের বুঝিয়ে বলছি। আচ্ছা দাদা, আপনার নাম কি? জহর ঘোষ। আপনার নাম কি? দুধ কুমার দাস। আচ্ছা, এবার আমি বুঝিয়ে বলছি। ধরুন জহর বাবু আজ 5 টাকার বিনিময়ে মেহগিনি গাছের চারা নিলেন, তাহলে সেই গাছের নাম কি হবে? জহর মেহগনি ঘোষ। কিংবা ধরুন দুধ কুমার বাবু আজ একটি শিশু গাছের চারা নিলেন, তাহলে সেই গাছের নাম কি হবে? দুধের শিশু দাস। এত গাছের সাথে সাথে সেই মানুষটাকেও মনে রাখবে সবাই। কি সবাই খুশি তো? তাহলে আর দেরি না করে আমাদের গাছ বিনিময়ের কাজ শুরু করা যাক। জননেত্রী হয়ে গাছ বিলি করছে, তাও আবার 5 টাকা করে নিচ্ছে গাছ পিছু। পরিবেশে চিন্তা থাকলে তো বিনা পয়সাতেই বিলি করা উচিত ছিল, কিন্তু এ তো সভার নাম করে বিজনেস করছে ঈশা হালদার। আপনাদের পাশের ওয়ার্ডের লোকেরা কিন্তু 1 লক্ষ চারা গাছে নিজেদের নাম লিখে ফেলেছেন। এবার আপনাদের এগিয়ে আসার পালা। দেখি কারা পরিবেশকে বেশি ভালোবাসে, কারা বেশি দিন বেঁচে থাকতে চান। আসুন, এক এক করে এগিয়ে আসুন। আচ্ছা শোন, এটা কিন্তু একটা ছোট জনসভা ছিল, লোকজন অনেক কম, কালেকশনের কিন্তু এখনো অনেক বাকি আছে, বুঝতে পেরেছিস? একটা করে গাছ দিলে কিন্তু পর্দায় পোষাবে না। এই জনসভাটা করতে কম খরচা হয়েছে নাকি? তাহলে কি করবো দিদি? তোরা একটা কাজ কর বুঝলি, প্রত্যেক পরিবার পিছু 5টা করে গাছ দে, আর যে টাকাটা অ্যারেঞ্জ হবে সবটা ওই বস্তায় বেঁধে সোজা আমাদের গোডাউন। আচ্ছা দিদি। ও যোগ্য দাদা, এই মহিলাকে তো যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই মহিলা তো নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। একবার নিজেকে ভিকটিম বানাচ্ছে, একবারে এইভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। না, এভাবে তো চলতে পারে না। ওকে মজা দেখাতে হবে। এই ভিডিও দিয়ে ঈশা হালদারের সমস্ত জারি জুড়ি আমি ফাঁস করব। কি হলো ম্যাডাম, এখানে ভিডিও করছেন কেন? মানে ওই ঈশাদির সাথে যদি একটা ছবি তোলা যেত আর কি। এখানে কোনো ছবি টবি তোলা যাবে না, সোজা বেরিয়ে যান। ইস, এত ভালো একটা সুযোগ পেয়েছিলাম প্রমাণ কালেক্ট করার, এভাবে হাতছাড়া হয়ে গেল। এই যে ম্যাম, ওদিকে কি দেখছেন? ওদিকে আর পারমিশন কাউন্ট নেই, এখানে একদম ঘোরাঘুরি করবেন না, যান এখান থেকে। হ্যাঁ, নিজটা ভালো নেই মেজো। গড়াদের ওপারে দাঁড়ালে মনের ভেতরে কি ঝড় চলে আমি সেটা খুব ভালো করে আন্দাজ করতে পারি। আর একটা দিনের মতো হাতে সময় আছে, এর মধ্যে যদি ঈশা কেসটা না তুলে না তাহলে আমি জানি না কি অবস্থা হবে। দেখো মেজো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু কি করবো বলো, সৃজন তো বাড়ির ছেলে, আমার ভাইপো, ওর জন্য আমারও চিন্তা হয়। তাই বলি মেজো বউ, কোনো চিন্তা করো না, কন্যা যতদিন আছে ততদিন ও সৃজনের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগাতে দেবে না। দেখুন দাদা, আপনার সঙ্গে কোনো ঝামেলা করার মানসিকতা এই মুহূর্তে আমারও নেই,
কিন্তু আমার বাবুর এই অবস্থা যার জন্য হয়েছে তাকে আমি মেজমা এখন প্লিজ এসব কথা বলো না। বৌদি ভাই ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবে, আমার ভরসা আছে। এর আগেও তো সিমিলার সিচুয়েশন বৌদি ভাই হ্যান্ডেল করেছে, এবারেও পারবে। প্লিজ একটু ভরসা রাখো। কিন্তু পর্ণা গেছেটা কোথায়? সেটা আমি কি করে জানবো বলুন তো দাদা? যখন স্মৃতি ছিল, সব কথা মনে ছিল, তখনই কিছু বলতো না, আর এখন তো প্রশ্নই ওঠে না। পর্ণা ঈশার কাছে গেছে। মানেটা কি? হ্যাঁ, মেয়েটা একা একা ঈশার ওখানে চলে গেল আর তুমি তাকে যেতে দিলে? কিন্তু বাবা, পর্ণা যে কাজে গেছে, সবাই মিলে গেলে সেটা হতো না। তা কি কাজে গেছে একটু শুনে। ঈশার দুর্বলতা খুঁজে ঈশাকে শায়েস্তা করার বন্দোবস্ত করতে গেছে। আচ্ছা, পর্ণা আবার ঈশার পেছনে লেগেছে। এক্ষুনি ঈশাকে খবরটা দিতে হচ্ছে। কালেকশনগুলো নিয়ে ভেতরে এসো, আর ড্রাইভার তুমিও এসো। আয় আয়, তাড়াতাড়ি আয়। যাক বাবা, এতদিনে। উফ, এই অয়নদাটা না ফোন করার সময় পায় না। কিন্তু না, আগের বার নকল নোটের টাইমে অয়নদার ফোন না ধরে বড় কেস খেয়েছিলাম। আর সেটা করা যাবে না, ধরেই নি ফোনটা। হ্যালো, হ্যাঁ অয়নদা বলো। ঈশা বলছি, একটু সাবধানে থেকো। কেন, কি হয়েছে? আরে ওই পর্ণা একেবারে টিকটিকির মতো তোমার পেছনে লেগে আছে। কি বলছো কি অয়নদা? আরে আমি এইমাত্র উঠোনে নিজের কানে শুনলাম।